সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব যে ভালভ টাইমিং নির্ধারণের পদ্ধতি সম্পর্কে। অর্থাৎ আমার যে এই ভালভটা যে টাইমিং হবে, কখন কিভাবে টাইমিং হবে সেটা তো জানতে হবে, তাই না? তো তার আগে কিন্তু আমাকে জানতে হবে যে ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফট কয়ভাবে মিলিত হয়। তো আমরা জানি ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফট কিন্তু দুইভাবে মিলিত হতে পারে। আমরা কিন্তু শক্তি ট্রান্সফার দুইভাবে দেখি। কি কি তোমরা কিন্তু দেখছো, বলো তো তোমাদের কি মনে আছে যে আমরা শক্তিটা কয়ভাবে ট্রান্সফার করতে পারি? শক্তিটা কিন্তু আমরা দুইভাবে খুব ভালোভাবে ট্রান্সফার করতে পারি। কি কি তোমরা কিন্তু নিজেরাই দেখছো যে একটা হচ্ছে গিয়ারের মাধ্যমে আর একটা বেল্টের মাধ্যমে। তো আমি কি দুইটার উদাহরণ দিয়ে দেবো? আচ্ছা, আমি দুইটার উদাহরণ দিয়ে দিচ্ছি। আপনারা ধান মাড়াই করেন না পা দিয়ে, যে মেশিন চেপে চেপে ঘুরায়, তারপর অনেক সময় ওটাই মোটর দিয়ে ঘুরায়। তো ওখানে কি হয়, একটা গিয়ারের সাথে আরেকটা গিয়ার কিন্তু মেশ করে তারপরে কিন্তু পাওয়ারটা ট্রান্সফার করানো আছে। এখন ওখানে যদি আমি কোনো ইঞ্জিন সংযুক্ত করতাম, ওই যে, তাহলে একটা গিয়ার থেকে আরেকটা গিয়ারে শক্তি যেত না। ওখানে যেহেতু পা দিয়ে চালাচ্ছে, ওখানে কোনো প্রকার ইঞ্জিন ব্যবহার করা আছে না, বাট মেকানিজম বা মেকানিক্যাল এলিমেন্টটা কিন্তু ব্যবহার করা আছে। আরেকটা তোমরা যদি বুঝতে পারো যে এই যে হচ্ছে তোমার আছে, যেখানে ধান থেকে আমাদের চাল বের করা হয়, তো এই চাল কলে দেখবা যে তোমার এই চাল কলে তোমার বেল্ট ড্রাইভ দিয়ে বা চেন দিয়ে কিন্তু তারপরে শক্তিটা ট্রান্সফার করে। যেমনটা আমি তোমাদের ম্যানুয়ালটাই উদাহরণ দিই। যেমন আমরা সাইকেলের চেন ব্যবহার করি বা বাইকের কিন্তু চেন আছে। তো বাইকের শক্তির উৎপাদন হচ্ছে কোথায়? ইঞ্জিনে। তো সেই শক্তিটা চেনের মাধ্যমে পেছনের চাকায় ট্রান্সফার আছে। তার মানে ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফট দুইভাবে কিন্তু শক্তিটা ট্রান্সফার করতে পারে। বোঝা গেছে কি দুইভাবে? হ্যাঁ, এই যে দুইভাবে যে শক্তিটা ট্রান্সফার করে, এই দুই ভাবটা নিয়েই আমাদের আলোচনা করতে হবে এবং এই দুই ভাব নিয়েই আমরা কিন্তু আছে এই যে ভালভ টাইমিংটা নির্ধারণ করব। তার মানে আমরা যদি লিখতে পারি যে আছে ক্র্যাঙ্কশ্যাফট ও ক্যামশ্যাফট দুইভাবে মিলিত হয়। তো এটা কিন্তু আমরা লিখে নিতে, এটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট পয়েন্ট, দুইভাবে মিলিত হয়। তো একটা হচ্ছে তোমার নাম্বার 1 আছে গিয়ারদ্বয় মেশ করে, গিয়ারদ্বয়ের দাঁতকে মিলিত করে। আরেকটা হচ্ছে চেন দ্বারা গিয়ারদ্বয়কে মিলিত করা। তো এখন এই যে চেন, এবং আমি তোমাদের কিন্তু বাস্তব উদাহরণ দিয়েছি এবং আমি সেইভাবে কিন্তু করতেছি। তো একটা গিয়ারের দাঁত যদি আমি দুইটা দাঁত আঁকাবো, বেশি দাঁত আঁকাবো না। তো দেখো এখান থেকে যদি আমরা এইভাবে দাঁত আঁকাই, তো এখান থেকে এই যে আমাদের এইভাবে আসবে, তারপরে এইভাবে এসে এই একটা দিলাম, আমরা আরেকটা দাঁত দিতে পারি এইভাবে। আচ্ছা, 3টা দাঁত দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে 3টা দাঁত আমি এখানে এখন অঙ্কন করি, দাঁতগুলো এইভাবে দেওয়া যায়। তো দাঁত একটা অপরটার সাথে কিন্তু এইভাবে মিলিত থাকে, এই যে একটার সাথে আরেকটা এইভাবে মিলে থাকে। তো এই যে দাঁতগুলো আমরা যে অঙ্কন করছি, তো এই যে এইভাবে আমরা দিলাম। তো এই হচ্ছে গিয়ারের দাঁত মূলত। তো এখানে কিন্তু আবার এইভাবে কিন্তু আবার যখন আসবে তখন এইভাবে কিন্তু আমার যে এখান থেকে আরেকটা দাঁত আমি দিতে পারি। তো এখান থেকে এসে এই যে এইভাবে কিন্তু দাঁতগুলো আমার চলমান থাকবে। তো এই দাঁতগুলোর সাথে যদি আমি আরেকটা গিয়ারের দাঁত এখানে বসায় দিই, তো সেক্ষেত্রে আমার দেখো এখানে এই যে আমি যদি এইভাবে ফিগারটা আঁকাই, তো দেখো এখান থেকে এই যে আমার একটার সাথে কিন্তু আরেকটা গিয়ারের দাঁত মিলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা শক্তিগুলো ট্রান্সফার করতে পারি না, কারণ আমরা গিয়ার দিয়ে কিন্তু শক্তি খুব ভালোভাবে ট্রান্সফার করি। তো সেটাও কিন্তু আমি তোমাদের বাস্তবভাবে দেখিয়েছি। তো এই যে দুইটা গিয়ার তোমার এইভাবে মিলে যাচ্ছে, যে যেমন আছে তোমাদের বললাম যে আমরা স্যালো মেশিনের ক্ষেত্রে হোক বা এই যে ধান মাড়াই করা মেশিনের ক্ষেত্রে হোক, যে একটা গিয়ারের সাথে আরেকটা গিয়ার মেশ করে কিন্তু তারপর ওখানে শক্তিটা ট্রান্সফার করা হয় এবং
চেন দ্বারা সব থেকে বড় উদাহরণ তো এই যে যখন এই যে আমি যদি একটা গিয়ারকে এখানে মুছে দিই তো আমি গিয়ারে কিন্তু সম্পূর্ণ অংশ আঁকাচ্ছি না, তো এখানে যদি ওই যে চেন ব্যবহার করে এইভাবে যদি তুমি চেন ব্যবহার করে এবং চেনের মাঝে এইভাবে বল থাকে, তো এখানে কিন্তু বল থাকে, এইভাবে ছোট ছোট বল থাকে, তো এইভাবে এই যে চেনের ঘাট ঘাট থাকে, তো এখানে এই যে একটার সাথে যে এখানে যে যখন আমার আরেকটা গিয়ার এরকম অনুরূপ থাকবে, তো সেভাবে তো শক্তিটা ট্রান্সফার কাজ। যেমন আমি তোমাদের বাইক বললাম, বা তোমরা বাইসাইকেলের কথা চিন্তা করো যে বাইসাইকেলে যদি একটা ইঞ্জিন থাকতো তাহলে যেখান থেকে শক্তিটা উৎপাদন হচ্ছে সেটা তো চেনের মাধ্যমে আমার ট্রান্সফার করা হতো। আবার তোমার আছে, তোমরা জাস্ট চিন্তা করো যে ধান মাড়াই করা মেশিন এবং যে আছে বাইসাইকেল, এর সাথে তোমরা একটা কাল্পনিকভাবে ইঞ্জিন লাগিয়ে নাও। আর যদি বাস্তব কল্পনা করতে চাও তাহলে বাইক, আর তোমার আরেকটা ক্ষেত্র হতে পারে যে এই যে স্যালো ইঞ্জিনটাও হতে পারে, কারণ স্যালো ইঞ্জিনে দেখবে গিয়ারে গিয়ারে মেশ করে ভিতরে তারপর শক্তিটা ট্রান্সফার করে। তো এক্ষেত্রে এই দুইটা ধরলেও তোমরা ধরতে পারো। আবার আছে আরেকটা উদাহরণ যে চেনের মাধ্যমে যে চাল কলে, অর্থাৎ যেখানে চাতাল আমরা বলে থাকি, যেখানে ধান থেকে চালটা উৎপাদন করা হয়, দেখবে যে বেল্ট ড্রাইভের মাধ্যমে তারপর শক্তিটা আমার ট্রান্সফার করা আছে। ঠিক সেমভাবে এইভাবে কিন্তু তোমার এই যে ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্র্যাঙ্কশ্যাফট দুইভাবে কিন্তু মিলিত হচ্ছে। আচ্ছা, এদের তো মিলিত স্থান হয়ে গেল। এখন আমরা দেখব যে টাইমিংটা কিভাবে নির্ধারণ করব। আসলে এই যে এখানে আমার এই যে আমাদের যে দেখছো না, এখানে কিন্তু এই যে ধরো এটা, তো এর ভিতরে এরকম একটা আছে, তো এই যে পাশের যে গিয়ার এর সাথে কিন্তু এখানে এইভাবে একটা আমার টাইমিংয়ের কিন্তু একটা থাকে যে টিক চিহ্ন থাকে। তো এই টাইমিংয়ের টিক চিহ্নটা সঠিক করতে গেলে কি করতে হবে, মানে 1 নম্বর সিলিন্ডারটাকে টিডিসিতে আনতে হবে। তো 1 নম্বর সিলিন্ডারকে টিডিসিতে আনার পর কাজ কি, টিডিসিতে আনার পরে এই যে আমরা ভালভ ওভারল্যাপিং করছিলাম না, তো ভালভ ওভারল্যাপিংটা করতে হবে, অর্থাৎ সাকশন ভালভ এবং ব্লোন ভালভটা, এই সাকশন ভালভটা এবং এক্সস্ট ভালভটা আমার একসাথে ওপেন যদি রাখি, তো এইটাকে বলা হচ্ছিল ভালভ ওভারল্যাপিং। তো ভালভ ওভারল্যাপিং করার পর যখন পিস্টনটাকে 1 নম্বর সিলিন্ডারে টিডিসিতে আনবো, তো তারপরে যদি আমি ওই ইঞ্জিনটা চালু করার পরে যদি দেখি 1 নম্বর সিলিন্ডারে আমার সাকশন হচ্ছে, তখনই আমরা বুঝবো যে ভালভটা আমাদের টাইমিং ঠিক আছে। অর্থাৎ পিস্টনটা যখন টিডিসি থেকে বিডিসিতে নামা শুরু করবে, তখন যদি সার্জটা ইঞ্জিন সিলিন্ডার প্রবেশ করে, তখনই কিনা আমরা বুঝবো যে না, এটা সম্পূর্ণ সঠিক আছে। তার মানে ভালভ টাইমিং নির্ধারণ করার পদ্ধতি কিন্তু তোমরা বুঝতে পারছো। আমি সংক্ষেপে বলে দিছি যে ক্র্যাঙ্কশ্যাফট এবং ক্যামশ্যাফট মিলিত হবে, এবং মিলিত হওয়ার পরে আছে পিস্টনকে 1 নম্বর সিলিন্ডারের টিডিসিতে এনে তারপরে ভালভ ওভারল্যাপিং করতে হবে, এবং ভালভ ওভারল্যাপিং শেষ হলে তারপরে ইঞ্জিনকে চালু করে দেখতে হবে যে 1 নম্বর সিলিন্ডারটা চার্জ গ্রহণ করছে কিনা, অর্থাৎ পিস্টনটা টিডিসি থেকে বিডিসিতে যাচ্ছে কিনা সঠিক সময়। এটা হচ্ছে ভালভ টাইমিং নির্ধারণের পদ্ধতি। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, এবং এটা তোমাদের রচনামূলক প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সবাই ফিগারটা তোমরা একটু মনোযোগ দিয়ে আঁকানো শিখবে তোমাদের বই থেকে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি তো তোমাদের বোঝানোর জন্য জাস্ট একটা পিকচার এখানে আঁকিয়ে দিয়েছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।